শিয়ারার মাথায় বাজ পড়ল দেয়ারার কথাটা শুনে। অবাক হয়ে দেয়ারার দিকে তাকিয়ে থাকলে দেয়ারা শিয়ারাকে বলে, দিয়ারা, সেদিন ফিকি দাহা সহ পুরো বরযাত্রী বেরিয়ে যাওয়ার পর মাও বেরিয়ে যায়। আমি অনেক অপেক্ষা করি যে এই হয়তো ফিরে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন মা আসে না, তখন আমি বের হই মাকে খুঁজতে। বাড়ি থেকে সবে রাস্তায় পা দিয়েছি, সেই সময় খবর আসে যে বড় রাস্তায় মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেদিন থেকে আমি অনেক একা হয়ে গিয়েছি দি। না, না তুই ছিলি, আর মা তো থেকেও ছিল না। ভাগ্যিস ফিকিদা ছিল, ও না থাকলে তো মা তো থাকতোই না। শিয়ারা বোনকে কাঁদতে দেখে ওকে জড়িয়ে ধরে দিয়ারা কেঁদে ওঠে দিদিকে এতদিন পর কাছে পেয়ে। কিছুক্ষণ পর দিদিকে ছেড়ে ও বলে, দি, আমাকে যেতে হবে, আমার শ্যুটের টাইম হয়ে যাচ্ছে। আমি এইখানে রোজই আসি, কালকে ফ্রি আছি, অনেক গল্প করব, আজ আসি। শিয়ারা, আচ্ছা আয়, আমার বোনটা কত বড় হয়ে গেছে। তুই তো বড় করে দিলি আমায় এক ঝটকায়। আচ্ছা বাদ দে, মায়ের সাথে দেখা করার ইচ্ছা হলে বলিস, আমি নিয়ে যাব, আজ আসলাম। দিয়ারা বেরিয়ে গেলে শিয়ারা বোঝে বোনের মনে বেশ অভিমান জমেছে। সবে আতিকের অভিমানের কাছে সেটা কিছুই না। বোন না হয় সবটা শুনলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সবটা, কিন্তু আতিক, সে তো প্রয়োজনের বেশি কথাই বলে না, এত কিছু বলবে কখন? দুশ্চিন্তায় পড়ে যায় শিয়ারা। অন্যদিকে আকাশবাবু ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে পান না স্টাডি রুমে, চিন্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে সোহমকে ফোন করেন। সোহম ফোনটা ধরতে না ধরতে উনি বলতে শুরু করেন, সোহম, বাবাই বাড়ি নেই। ও কালকে রাতে যেভাবে ফিরেছিল সেটা দেখে ওর সাথেই ছিলাম সারা রাত, কিন্তু ভোরের দিকে চোখটা একটু লেগে গেছিল। এখন দেখছি ও বাড়ি নেই। তুমি একটু দেখো কোথায় গেছে। কিছু বাঁধিয়ে বসলো সোহম। স্যার অফিসে আছেন বড় স্যার। আপনি একটু শান্ত হন। আভাসবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, স্বস্তির নিঃশ্বাস নিয়ে সোফায় বসে পড়লেন। সোহম আবার বলল, এত চিন্তা করবেন না বড় স্যার, এমন করলে তো আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। আভাসবাবু, হোক, তাহলে যদি ছেলেটা নিজের ক্ষতি করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে, একটু শান্তি পাবো তাহলে। সবসময় আমি যে কি ভয় নিয়ে থাকি আমিই জানি। প্রত্যেক মুহূর্তে মনে হয় এই বুঝি কিছু একটা বাঁধিয়ে বসলো। সোহম, এখন আর সেই চিন্তা করতে হবে না আপনাকে। খুব শীঘ্রই আপনি আপনার 2 বছর আগের ছেলেকে ফিরে পাবেন। আভাসবাবু কিছুক্ষণ চুপ করে, আমি আর সেটা চাই না সোহম। 2 বছর আগের বাবাইকে ফিরে পাওয়ার পর যদি আবার 2 বছরটা সহ্য করতে হয়, না না, দরকার নেই আমার। বাবাইকে অনেক কষ্টে বের করে আনছি আমি ধীরে ধীরে। পেরেছেন কি? যদি পারতেন তাহলে স্যার কিছু একটা বাঁধিয়ে বসবে, এই ভয়টা পেতেন না প্রতি মুহূর্তে। আপনিও জানেন আর আমিও জানি যে স্যারকে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কেউ পারে তাহলে সেটা শিয়ারা। আমি আর কোনো রকম কোনো আশা রাখতে চাই না, সেটাই ভালো। কারণ বিষয়টা বড্ড কঠিন। 2 বছর ধরে যে অভিমানটা পোষণ করেছেন স্যার নিজের মনের মধ্যে, সেটা পাহাড় সমান রূপ ধারণ করেছে। এই অভিমান ওদের মধ্যে অনেক উঁচু একটা দেওয়াল তৈরি করে দিয়েছে, আর এই দেওয়াল ভাঙতে সক্ষম হওয়াটা মুখের কথা নয়। জানি না কি হতে চলেছে। আমার কেমন ভয় লাগে শিয়ারাকে নিজের চোখের সামনে দেখে যদি আবার কিছু করে বসে বাবাই। এমনটা হবে না, আমি তা বলতে পারি। শিয়ারা আর যাই পারুক না পারুক, স্যারের প্রাণ রক্ষা করতে পারবে। আচ্ছা, আপনি আর চিন্তা করবেন না স্যার। স্যার আসছে, আমি রাখলাম। সোহম ফোন রেখে দিলে আভাসবাবু গত রাতের ঘটনায় ফিরে যান। 2 বছর ধরে ছেলেটাকে যেভাবে দেখে এসেছেন, গত রাতে তার থেকেও খারাপ অবস্থায় দেখেছেন ঠিকই, তবে একটা আশার আলোও দেখেছেন। তাই জন্যেই হয়তো সোহমের কথাগুলোর পরিবর্তে কোনো কথা বললেন না তেমন। ফ্ল্যাশব্যাক। শিয়ারা বাড়ি ঢুকে গেছে জেনে আতিক নিজের বাড়ি ফিরে আসে। আজ কেন যেন বারে যেতে মন টানছে না। বাড়িতে এসে নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে চলে যায় আতিক। ড্রয়িং রুমে থাকা বিশাল বড় বারওয়াল সেলফের থেকে একটা হুইস্কির বোতল নিয়ে আতিক স্টাডি রুমে চলে গেল। আজ আভাসবাবু, মনে হলো দরজা খোলার আওয়াজ পেলাম। বাবাই কি তাহলে এসেছে? যাই একবার। আভাসবাবু আতিকের অপেক্ষা করছিলেন। একটা আওয়াজ পেয়ে উনি উঠে চশমাটা পরে বেরিয়ে যান ঘর থেকে। ড্রয়িং রুমে বসে কাউকে দেখতে না পেয়ে ভাবেন হয়তো মনের ভুল। পেছন ফিরে ঘরে ফিরে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ কানে একটা সুর ভেসে আসে।
গানটি হলো ও সাথী, অরিজিৎ সিং এর গাওয়া। আদ্ভিক বোতলটা টেবিলে রেখে চেয়ারে মাথা সহ শরীরটা এলিয়ে দেয় পুরোপুরি। চোখ বন্ধ করে রয়েছে আদ্ভিক, মাথাটা যন্ত্রণা করছে। যতবার শেয়ারাকে বলা নিজের কথাগুলোর সাথে শেয়ারার কান্না মাখা মুখটা মনে পড়ছে, ততবার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠছে আদ্ভিকের। ভালো লাগছে না কিছু। বারবার একটা কথাই মনে হচ্ছে তার, ছেড়েই যখন যাওয়ার ছিল তাহলে প্রতারণা করলে কেন শেয়ারা? আর যখন ছেড়ে চলেই গিয়েছিলে তখন আবার সামনে কেন এলে? হঠাৎই নিজের কপালে কারো হাতের স্পর্শ পায় আদ্ভিক। ঠোঁটের কোনো সামান্য হাসির রেখা টেনে জিজ্ঞেস করে, ড্যাড, কেন এত রাত অবধি জেগে থাকো তুমি? ভাগ্যিস জেগেছিলাম, নাহলে আমার ছেলের এই একটা গুণ আছে সেটা কখনোই জানতে পারতাম না। তুই নায়ক না হোস, গায়ক তো হতেই পারিস। আদ্ভিক, গানটা শুধুমাত্র আমার একাকিত্ব আর মন খারাপের সঙ্গী হিসেবে রয়ে গেছে ড্যাড। মমের যাওয়ার পর আজ হয়তো আবার গাইলাম। আভাসবাবু, হ্যাঁ, তোর মা খুব ভালো গান গাইতো। আমার খুব ভালো লাগছে তুই আবার নিজের গানে ফিরেছিস বলে। কিন্তু আমি তো এভাবে ফিরতে চাইনি। অনেক যন্ত্রণার পরে আমার ভেতর থেকে সুর আসে, বিষাদের সুর। আভাসবাবু চুপ করে গেলেন আদ্ভিকের কথায়। ছেলেটার চোখটা লাল হয়ে যাচ্ছে, হয়তো মাথার যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছে। কথা না বাড়িয়ে ছেলের জন্য বাম নিয়ে আসেন আভাসবাবু। বাম লাগানোর পর একটু মাসাজ করে দিতে থাকেন। ড্যাড, আমি ঠিক হয়ে যাব। রোজ এভাবে রাত জাগাটা ঠিক না তোমার জন্য। তুমি শুয়ে পড়ো। ভালো লাগছে কি না সেটা বল। তাহলে চুপটি করে থাক। আদ্ভিক কথা বাড়ায় না। আভাসবাবু লক্ষ্য করেন আদ্ভিক চোখ বুজে নেওয়ার কিছুক্ষণ পরেই চোখের কোণ বেয়ে জল গাল গড়িয়ে পড়ে। আভাসবাবু সেটা দেখে একটা হতাশার নিঃশ্বাস ফেলেন। প্রেজেন্ট। আদ্ভিক, এখানে কি করছো সোহম? মিটিংটা অ্যাটেন্ড করোনি? স্যার, মিটিংয়ের টাইমটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে। আপনার শরীরটা ঠিক ছিল না তো, তাই আমি। দরকার ছিল না। কখন শুরু হবে মিটিং? 1 ঘন্টা পর। আপনি একটু কিছু খেয়ে নিন। রাত থেকে তো ড্যাড খবর দিয়ে দিয়েছে তাহলে। আমার খিদে পেলে খেয়ে নেব আমি। দিয়া ছুটে গেছে, ওর জন্য গাড়ি পাঠিয়ে দিও ফেরার সময়। আদ্ভিক হিপ ফ্লাক্সটা বার করে একটা চুমুক দিতে দিতে চলে গেল কথাটা বলে। সোহম বারণ করতে গিয়েও বলল না। আদ্ভিক চলে যাওয়ার পর হঠাৎই সোহম সব ডিজাইনারদের উঠে দাঁড়াতে দেখলে সেই দিকে তাকায়। দেখে শেয়ারা দাঁড়িয়ে আছে। শেয়ারা ওর কাছে আসলে ও বলে, সবাই তোকে দেখে অবাক হয়ে গেছে। এতদিন পর যে দেখছে। একটা সময় কাজ করেছি ওদের সাথে। চিনবে না মোটা হয় নাকি? সোহম, সেটাই। কিন্তু তুই এত সকালে এখানে কি করছিস? মনে হয় আরও আগে এসেছিস। ভাগ্যিস এসেছিলাম, না হলে অনেক কিছু অজানা থেকে যেত। আচ্ছা, এসব ছাড়ো। তোমার স্যার কোথায়? অন্য কোনো ক্যাবিনে গেছে? কনফারেন্স রুমে গেছে মনে হয়। আচ্ছা, তুমি হালকা কিছু খাবার, মানে এই স্যান্ডউইচ পাঠিয়ে দাও কনফারেন্স রুমে। আমি আসছি। শেয়ারা সবার দিকে তাকিয়ে একটু হেসে কনফারেন্স রুমের উদ্দেশ্যে এগিয়ে গেল। কনফারেন্স রুমে ঢুকবে ঠিক তার আগের মুহূর্তে একটা মেয়ে ওর পথ আটকে দেয়। কিছু বলবেন? অনেক কিছুই বলবো। প্রথমত, আমি আপনাকে চিনি না। আপনি কে, কোথা থেকে এসেছেন কিছুই জানি না। দ্বিতীয়ত, এসে এইভাবে পুরো অফিসে কি উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছেন সেটাও জানি না। তাই সেই সব না জেনে আমি আপনাকে কনফারেন্স রুমে ঢুকতে দিতে পারি না। শেয়ারা, প্রথমত, আমার যতদূর মনে হয় আপনি একটু নতুন, মানে এখানে কাজ করছেন 1 বছরের বেশি হবে না। দ্বিতীয়ত, আমি আমার উদ্দেশ্যের দিকেই এগুচ্ছি, আর মোটামুটি কম বেশি সবাই আমাকে চেনে, তাই তাদের কোনো অসুবিধা হয়নি আমার ঘুরে বেড়ানোতে। সো প্লিজ আপনি একটু সাইড দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। শেয়ারা মেয়েটিকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে ঢুকতে গেলে মেয়েটা বাধা দেয়। আমি তো আপনাকে চিনি না, সো আমার প্রবলেম আছে। তাই আপনি আমাকে বলতে বাধ্য আপনি কে, আর কেন এই অফিসে এসেই স্যারকে খুঁজছেন। আগে আপনার স্যারকে একটু ঠিক করে নিই, তারপর না হয় আপনি আপনার স্যারের থেকে উত্তরগুলো নিয়ে নেবেন। উনি ভালো বলতে পারবেন আমি কে। শেয়ারা ঢুকেই দরজা লক করে দেয় কনফারেন্স রুমের। সামনে তাকিয়ে দেখে আদ্ভিক চুপ করে যেভাবে সকালে বসেছিল সেভাবেই বসে আছে। মাঝে মধ্যে হিপ ফ্ল্যাক্সে চুমুক দিচ্ছে। শেয়ারা ধীরে ধীরে এগিয়ে গেলে আদ্ভিকের মুখটা দেখে মায়া হয়। আচ্ছা করে আস্তে করে টেবিলে বসে আদ্ভিকের বুকে, ঠিক সেই জায়গায় যেই জায়গায় ওর নামটা লেখা আছে, সেখানে হাত রেখে ডেকে ওঠে, আভি। আদ্ভিক চোখটা খুলেই দেখে শেয়ারার চোখে চোখ পড়ে।
দুজন একে অপরের দিকে চেয়ে থাকে। সেভাবেই ধীরে ধীরে আদ্ভিক উঠে সোজা হয়ে বসে আর শিয়ারা ঝুঁকে পড়ে আদ্ভিকের উপর। আদ্ভিক উঠে দাঁড়ায়, মুখ অন্যদিকে ফিরিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কেন এসেছেন? শিয়ারা মনে মনে হাসে আদ্ভিকের গলার আওয়াজ শুনে। বেচারা নেশায় থাকলে অন্য সবার সাথে চিৎকার করে কথা বলবে, কিন্তু শিয়ারা সামনে থাকলেই আওয়াজ নিচে। আর শিয়ারা যদি রাগ দেখায় তাহলে তো হয়েই গেল, সব কথা জড়িয়ে গিয়ে তুতলে যাবেন মশাই। শিয়ারা নিজের দিকে ফিরিয়ে নেয় আদ্ভিকের বাহু ধরে। আপনার জন্যই তো আসতে হলো, চলেই তো গিয়েছিলাম, কিন্তু শান্তি আর কোথায় পেলাম? এক মুহূর্তের জন্য শান্তি পাইনি, তবে ফিরে আসলে যে এমন কথা শুনতে হবে ভাবিনি। আদ্ভিকের চোখ ছল ছল করে ওঠে, কিছু বলে না সে। শিয়ারা ধীরে ধীরে আদ্ভিকের বুকে মাথা রেখে বাম হাত দিয়ে হিপ ফ্লাক্সটা নিয়ে নেয় আদ্ভিকের হাত থেকে। অন্যদিকে আদ্ভিক শিয়ারার বুকে মাথা রাখতে চোখ বুজে নেয়। সকাল 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 এসব খাওয়ার জিনিস? আদ্ভিক, দাও ওটা। শিয়ারা, চুপ বসো, দিয়ে দাও ওটা। মাথা ফাটিয়ে দেবো এটা দিয়ে, মেরে একেবারে। বসতে বলেছি না ওখানে, আবার এটা চাইছো কোন সাহসে? এসব ঠিক না। কথাটুকু বলে চুপ করে বসে পড়ে আদ্ভিক চেয়ারে। শিয়ারা যা ভেবেছিল তাই, একটুও বদলায়নি। শিয়ারা উঠে দাঁড়িয়ে সোফায় হিপ ফ্লাক্সটা ছুঁড়ে ফেলে আদ্ভিকের কপালের দুপাশে ম্যাসাজ করতে শুরু করে। ওর পেছনে দাঁড়িয়ে আদ্ভিক সব সময়ের মতো শিয়ারা সামনে থাকায় নেতিয়ে পড়েছে। গত রাতে যেই তেজ দেখিয়েছিল তার 1% এখন ওর মধ্যে অবশিষ্ট নেই। শিয়ারা আদ্ভিকের মাথা টিপে দিতে দিতে খেয়াল করে বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা ওদের দেখছে। ও তাকাতে মেয়েটা দরজা দিয়ে দেয়। কিছুক্ষণ পর সহম দরজা খুললে শিয়ারা চোখ দিয়ে ইশারা করে খাবারটা রেখে, আভি, এই উঠে খাবারটা খেয়ে নাও তো আগে। আমি খাবো না, ভালো লাগ। কি বললে? আমি আমি সকালে এইসব খাই না, সেটাই বলছিলাম। খেতে না, এখন খাবে, বুঝেছ? আদ্ভিকের খাইয়ে দিতে শুরু করে শিয়ারা। খাওয়া যখন শেষের দিকে তখন শিয়ারাকে আদ্ভিক জিজ্ঞেস করে, এত অধিকার খাটাচ্ছ যে? আমার মানুষের উপরেই তো অধিকার খাটাচ্ছি। তাহলে ছেড়ে গিয়েছিলে কেন? বলবো, বলার জন্যই তো এসেছিলাম, কিন্তু যা অবস্থা বানিয়ে রেখেছ, বলবো কিভাবে আর? এখন সোজা বাড়ি যাবে আর গিয়ে রেস্ট নেবে? আমি এখনই জানতে চাই। বললে কিছু মনে থাকবে? কিছুই মনে থাকবে না, বলাটাই বেকার এখন। এজন্যই বলি, দিন রাত এইসব গলা অবধি গিলে বসে থাকবে না। চলো ওঠো এখন। আদ্ভিককে দাঁড় করিয়ে শিয়ারা বাইরে নিয়ে যায় আর সোহমকে বলে বাড়ি পৌঁছে দিয়ে যেন একদম ঘর অবধি দিয়ে আসে। সোহম সেটা শুনে মাথা নেড়ে আদ্ভিকের দিকে তাকিয়ে দেখে আদ্ভিক চুপটি করে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। মনে মনে হাসে সোহম, কারণ সে যা ভেবেছিল তাই হচ্ছে। শিয়ারা মনে মনে, তোমাকে এখনই সবটা জানিয়ে দিতে পারতাম, আমার থেকে বেশি খুশি কেউ হতো না, কিন্তু যা অবস্থার করে রেখেছ তাতে বলেও লাভ হতো না। সকালে তাও ঠিক ছিল, এখন তো একদমই মনে রাখার মতো অবস্থায় নেই। আমি জানি নেশা কেটে গেলে তুমি আবার আমাকে দূরে ঠেলে দেবে, তখন তোমার উপর কোনো রকম অধিকার খাটাতে দেবে না, দেখতেই চাইবে না হয়তো আমাকে। কথা শোনা তো দূরের কথা। সকালে আদ্ভিক, আমার ক্যাবিনে ঢোকার আগে আপনাকে পারমিশন নিতে হবে মিসেস শিয়ারা। আপনি আমার কেউ হন না যে বিনা পারমিশনে যখন তখন ঢুকে পড়বেন। শিয়ারা চুপ করে আদ্ভিকের দিকে তাকিয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে আদ্ভিকের জন্য নিয়ে এসেছিল। অফিসে আসার পরে আদ্ভিকের ক্যাবিনে চলে আসে। সেদিনের মেয়েটা আজকে আর ওকে আটকায়নি, তবে আদ্ভিক যে এমন ব্যবহার করবে সেটা শিয়ারা ভাবেনি। শিয়ারা এইসব ভাবছিল সেই সময় আদ্ভিক হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে, আমি কি বললাম আপনার কানে যাচ্ছে না? কেন এসেছেন এখানে, কি দরকার? আমি আমি তোমার জন্য ব্রেকফাস্ট করে এনেছিলাম। হু দ্য হেল আর ইউ? কে আপনি? আপনাকে কে আমার জন্য এসব করতে বলেছে? আমি বলেছি? শিয়ারা নাবোধক মাথা নাড়ে নিচের দিকে তাকিয়ে। তাহলে কেন করছেন এসব? প্লিজ এইসব নাটক একদম করবেন না। আর একটা কথা, আপনাকে আমি নিজের কেউ মনে করি না, তাই দয়া করে তুমি বলে সম্বোধন করা বন্ধ করুন। আমি এটা পছন্দ করি না। স্যার, আমি আগের দিনও ওনাকে অনেকবার বারণ করেছি, উনি কিছুতেই আমার কথা শোনেনি। আদ্ভিক নিজের স্টাফের কথা শুনে তীক্ষ্ণ চোখে শিয়ারার দিকে তাকায়।
নিজের দিকে তাকিয়ে একটু মনে করার চেষ্টা করে গতকালের ঘটনা। তবে মনে পড়ে না। আজকে আটকাওনি কেন? গতকাল উনি আপনার কাছে যাওয়ায় আপনি কিছু বলেননি, তাই আমি গতকালের কথা গতকাল চলে গেছে। আমি অতীতের পুনরাবৃত্তি নিজের জীবনে করি না। যেটা পেছনে ফেলে এসেছি সেটা পেছনেই থাক। আমি সেটার দিকে ঘুরেও তাকাবো না। আমি আজকের কথা বলছি। এরপর থেকে যেন ওনাকে আমার ক্যাবিনে আমার পারমিশন ছাড়া ঢুকতে না দেওয়া হয়। গট ইট? ইয়েস স্যার, আপনি আসুন আমার সাথে। আদ্ভিক চেয়ারার দিকে তাকালে চেয়ারা নিজের দিকে তাকিয়ে আছে। আদ্ভিকের কথা শেষ হতেই চেয়ারা নিজের পাশে থাকা সেন্টার টেবিলটায় খাবারের ব্যাগটা রেখে দিয়ে দরজার দিকে এগিয়ে যায়। আদ্ভিক, নিজের জিনিস নিয়ে যান। শিয়ারা, কারণ ছাড়া আমি কখনো কিছু করি না, আর ফিরিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। আমার জীবনে যার জন্য যা তৈরি হয়ে যায় তা আমার পক্ষে ভুলে যাওয়া বা মুছে দেওয়া কখনো সম্ভব না। তাই আমার জিনিসটা বরং আপনার কাছেই থাক, আপনি না হয় ফেলে দেবেন। শিয়ারা কথা শেষে এর প্রথম আদ্ভিকের দিকে লাল ভেজা চোখে তাকায়। এই চাহনিতে আদ্ভিকের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগান। ভীষণ অপরাধ বোধ হঠাৎ করেই জেগে ওঠে আদ্ভিকের। শিয়ারার চোখ মোছা আর চলে যাওয়ায় বুকের বাম পাশটা চিনচিন করে ওঠে। আদ্ভিক সাথে সাথে মেয়েটাকে বলে, ওনাকে যেন কখনো কেউ আমার ক্যাবিনে আসতে বাধা না দেয়। নাও আউট। মেয়েটা অবাক হয়ে গেলেও কোনো কিছু না বলে হ্যাঁ বোধক মাথা নেড়ে চলে যায়। মেয়েটা চলে যেতেই আদ্ভিক মনে মনে বলে, আমি আর চাই না তোমার সাথে নিজেকে জড়াতে, কোনো মতেই চাই না। আজ সকালে ড্যাড আর সোহমের কথা শুনেই বুঝতে পেরেছি আমি গতকাল তোমার সব কথা শুনেছি। তুমি যা বলেছো মেনে নিয়েছি। আমি যে এখনও তোমাকে ভালোবাসি সেটা হয়তো তুমি বুঝে গিয়েছ। তাই তো এখন খারাপ ব্যবহার করতে হবে তোমার সাথে, কারণ আমি তোমাকে ভালোবাসতেও ফিরে পেতে চাই না। আর যে আঘাতটা তুমি আমাকে দিয়েছো সেই আঘাতটা আমি কখনো ভুলতে পারবো না, কখনো না। আদ্ভিক মাথা এলিয়ে দেয় চেয়ারে। তার মাথা কাজ করছে না। সে চাইছে শিয়ারাকে নিজের থেকে দূরে রাখতে, তবে পারছে না। পারলে হয়তো কিছুক্ষণ আগে মেয়েটিকে বলেও নিজের কথা ঘুরিয়ে নিত না, অনুমতি দিত না সে শিয়ারাকে এই ক্যাবিনে আসার। এদিকে যখনই তার মন চাইছে শিয়ারাকের কাছে টেনে নেওয়ার, তখনই ওর দেওয়া আঘাতটার কথা মনে পড়ছে। আদ্ভিক আর না পেরে নিজের হিপ ফ্লাক্সটা নিয়ে চুমুক দিতে যাওয়ার আগে ওর সামনে থাকা সেন্টার টেবিলের দিকে চোখ গেল। চেয়ারার আনা ব্যাগটা সেখানে রয়েছে। আদ্ভিক উঠে সেখানে গিয়ে সোফায় বসে ব্যাগটা খুলতেই দেখলো টিফিন বক্স। তাড়াতাড়ি সেটা খুলতেই দেখতে পেল ওর পছন্দের খাবার তৈরি করে এনেছে শিয়ারা। মন মানল না খাবারটা রেখে যেতে। ফেলে দেওয়া তো প্রশ্নই আসে না, তবে খেতে গিয়ে শিয়ারার কথাগুলো কানে বাজছিল। একটু বেশি কি বলে ফেললো ভাবছে আদ্ভিক। অন্যদিকে শিয়ারা সোজা নিজের বাড়ি এসে চলে যায় ঘরে। বিছানায় বসে দু হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। বেশ কিছুক্ষণ পর হঠাৎই নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পায়। মাথা তুলে পাশ ফিরে তাকাতেই দেখে দেবাংশু বসে আছে। দেবাংশুকে দেখতে পেয়ে শিয়ারা চোখের জল মুছে নেয়। আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই শিয়া, আমি ভালোভাবেই বুঝতে পারছি আদ্ভিকই সেই ব্যক্তি যার জন্য তুই এতদিন কষ্ট পেয়ে এসেছিস, ইভেন এখনো পাচ্ছিস। না দেব, তুই ভুল বললি। আমি কোনো কষ্ট পাইনি আর পাচ্ছিও না। আমি কেন কষ্ট পাবো বলতো? আমি তো কখনো ভালোই বাসিনি ওকে। ও শুধু আমাকে ভালোবেসেছে। আমি তো বিশ্বাসঘাতকতা করেছি, প্রতারণা করেছি। আমার মতো বিশ্বাসঘাতক প্রতারকের কোনো কষ্ট হয় না কখনো। শিয়ারা নিজের কান্নাগুলো এক প্রকার গিলে নিয়ে কথাগুলো বলল। দেবাংশু হালকা ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শিয়া, আদ্ভিক জানে না তুই কি ফেস করছিস সেই 2 বছর। ও জানে না তুই কিসের মধ্যে দিয়ে গিয়েছিলি সেই দিন। ও ভাবছে তুই হয়তো ইচ্ছা করে ওকে ছেড়ে চলে এসেছিস। হ্যাঁ তাই তো, আমি তো বিশ্বাসযোগ্য নই। তাই জন্যই তো একবারও ভেবে দেখলো না আমি কেন ছেড়ে চলে এলাম। একটা আবার খোঁজ নিয়ে দেখেনি। এত বড় শহরে খুঁজলেই যে পাবে তার তো কোনো নিশ্চয়তা নেই শিয়া। আর ও হয়তো খুঁজছে, কিন্তু তুই সেটা জানবি কিভাবে বল? কিন্তু যখন আমাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল তখন ঠিক খুঁজে বার করেছে। তবে এই আশা আমি করছি না। আমি শুধু বলছি, একটা বারও কি ওর মনে হয় না যে আমি কেন করেছিলাম এমন? সেটার উত্তর জানাটা ওর দরকার। দেবাংশু, তুই জানা ও হয়তো নিজের অতীতের মুখোমুখি হতে চাইছে না। তুই তো আমাকে বলেছিলি যে তুই যাকে ভালোবাসিস সে নিজের কাছের
মানুষকে হারিয়েছে। ও তোকে ভালোবাসে, তুই ওকে ছেড়ে চলে এসেছিলি, তাই হয়তো এই জিনিসটা ও মনে করতে চায় না। ও কখনো অনুভব করেছে দেব, যখন নিজের দুইটা ভালোবাসার মানুষের মধ্যে একজনকে বেছে নিতে হয় তখন কেমন অনুভব হয়? করেনি, আমি করেছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজের মাকে চোখের সামনে মরতে দেখেছিলাম। তবে তাকে যদি বেছে নিই তাহলে অন্যদিকে আমার ভালোবাসার মানুষটা শেষ হয়ে যাবে। কি করা উচিত ছিল বল তখন আমার? আমার তো ইচ্ছা করছিল নিজেকে শেষ করে দিই। ইভেন এখনও আমার সেটাই মনে হচ্ছে। দেবাংশু, শিয়া কি আজে বাজে কথা বলছিস? মাথাতেও আনবি না এইসব চিন্তা তুই। কেন আনবো না দেব? কেন? আমার কি মরার অধিকারও নেই বল? আমি কি নিজের ইচ্ছায় মরতেও পারবো না? আমি কি নিজের জন্য ভাবতে পারি না? সব সময় কেন আমি লোকের কথা ভাববো? ছোট থেকে যেই মা বোনের কথা ভাবলাম, যে বোনকে নিজের সব জিনিস দিয়ে দিতাম, সে প্রথমে আমার ভালোবাসাকে কেড়ে নিতে চাইলো। তারপর সে যখন নিজের ভুল বুঝলো তখন মা কেড়ে নিল তার নিজের মেয়ের জন্য। আমাকে অক্ষর অক্ষরে বুঝিয়ে দিল যে আমি তার সৎ মেয়ে। সৎ। সে আর অঝরে কাঁদতে থাকে, কিন্তু দেবাংশ আটকায় না। সে এটাই চেয়ে এসেছিল এতদিন ধরে। একটু মন খুলে কাঁদুক মেয়েটা। ওর নিজের চোখেও জল চলে আসে শিয়ারার অবস্থা দেখে। কথাটা শুনে শিয়ারা নিজেকে একটু সামলে নিয়ে আবার বলল, তারপর হঠাৎ করে আদ্ভিক এলো আমার জীবনে। নিজের ভালোবাসা দ্বারা বাধ্য করলো আমাকে ভালোবাসতে। নিজের সবটা দিয়ে তাকে ভালোবাসতাম, আর তারপর যখন পরিস্থিতির শিকার হয়ে আমাকে সরে আসতে হলো তখন সে একবারও আমাকে ফিরে পাওয়ার চেষ্টা করলো না। জানতে চাইলো না কেন করেছি আমি এমন। এতটা অবিশ্বাসের যোগ্য ছিলাম আমি। এখন যখন ওকে সবটা জানাতে গেলাম তখন আমাকে কি শুনতে হলো? আমি আদ্ভিকের কেউ হই না। অবিশ্বাসী যখন করতো তাহলে কেন ভালোবাসলো বল? কেন ভালোবাসলো? শিয়ারা চিৎকার করে মেঝেতে বসে পড়লো কাঁদতে কাঁদতে। ও কাউকে বোঝাতে পারে না ওর ঠিক কতটা কষ্ট হয় প্রতি মুহূর্তে আদ্ভিকের থেকে দূরে থেকে। পেয়ে ও হারানোর যন্ত্রণা ভোগ করতে ঠিক কতটা সহ্য শক্তি লাগে সেটা হয়তো শিয়ারা জানে। পরিবার আর ভালোবাসার মধ্যে মানুষ সব সময় বলে পরিবার সবার উপরে, কিন্তু যখন সেটা কাজে করে প্রমাণ করতে হয় সেটা ঠিক কতটা কঠিন, কতটা যন্ত্রণাদায়ক এটা হয়তো শিয়ারা জানে। নিজের অনিচ্ছায় নিজের ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিয়ে ছেড়ে এসে শিয়ারা যে অপরাধ বোধে ভুগছে, সেই যন্ত্রণা সহ্য করছে, যে যন্ত্রণা সহ্য করছে প্রতিটা মুহূর্তে, তার ধারণা আদ্ভিকের নেই। আজ দেবাংশু শিয়ারার কাছে বসে শিয়ারাকে বুকে টেনে নেয়। শিয়ারা দেবাংশুকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে। এতদিন তো এইটুকু ভরসার কাজও ছিল না ওর কাছে। দেবাংশু শিয়ারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একটা কথা কি জানিস, মানুষ যতক্ষণ নিজে না পরিস্থিতির শিকার হচ্ছে ততক্ষণ বুঝবে না অনুভূতিটা ঠিক কেমন। এই যেই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে থাকে তা সহ্য করে মনে করে সেটাই সব থেকে বেশি কষ্টের। মনে করে সে নিজে সব থেকে বেশি কষ্টে আছে। পরিস্থিতি শিকার না হলে মানুষ বুঝতে না পেরে যাওয়ার যন্ত্রণা থেকে, বুঝবে না ছেড়ে যাওয়ার যন্ত্রণা থেকে পেয়ে হারানোর যন্ত্রণাটা দ্বিগুণ। দেবাংশুর চোখ দিয়ে জল গাল গড়িয়ে পড়ে। সে নিজে সাক্ষী এই ঘটনার। সে দেখেছে প্রতিটা মুহূর্তে শিয়ারাকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে। অনেকবার জোর করার পর ধীরে ধীরে একটু একটু করে পুরো বিষয়টা জানতে পারে দেবাংশু, কিন্তু শিয়ারা কখনো ওর মনের মানুষের নাম নেয়নি। যেদিন থেকে আদ্ভিককে দেখছে সেদিন থেকে বিষয়টা লক্ষ্য করার ফলে অবশেষে সে বুঝতে পারে আদ্ভিকই শিয়ারার মনের মানুষ। দেবাংশু এসব ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করে শিয়ারার কান্না থেমে গেছে। শিয়ারাকে একটু নাড়াতেই খেয়াল করে শিয়ারার হাতটা মেঝেতে লুটিয়ে পড়ল। সাথে সাথে শিয়ারাকে সামনে আনতে দেখে শিয়ারা জ্ঞান হারিয়েছে। কোলে তুলে নেয় দেবাংশু শিয়ারাকে। তারপর বিছানায় শুইয়ে দিয়ে ডক্টরকে কল করলো। দেবাংশু জানে ডক্টর কি বলবে এসে। এ আর নতুন কিছু নয়, শিয়ার নিশ্চিতভাবে প্রেশার ফল করেছে। পরের দিন সকালে শিয়ারা চুপ করে নিজের ঘরের এক পাশে হয়ে শুয়ে আছে। এমন সময় দেবাংশু ওর ঘরে এলো। শিয়ারাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে দেবাংশুর খারাপ লাগলেও সেটা প্রকাশ না করে হাসি মুখে বলল, কিরে এখনো শুয়ে আসিস যে, রেডি হবি না? রেডি হব কেন? আরে আজকে থেকে আমাদের শুটিং স্টার্ট হচ্ছে, তো যেতে হবে না নাকি? চল রেডি হয়ে নে। শিয়ারার মনে পড়ে সুধাংশুবাবুর আন্ডারে চলা সিরিয়াল
যেটা বন্ধ ছিল সেটা শুরু হবে আদ্ভিকের প্রযোজনায়। কথাটা ভেবে চুপ করে থাকলেও দেবাংশু শিয়ারাকে বলে, এত সহজে হার মানলে হবে বোন? তোকে চেষ্টা তো করতে হবে, তাই না? আমি জানি তোর মধ্যে এসব সহ্য করার শক্তি নেই, কারণ তুইও কম কষ্ট পাসনি। উপরন্তু এইসব কিছুও তোকে কষ্ট কষ্ট দিচ্ছে, কিন্তু তাই বলে নিজের ভালোবাসাকে আবার পেয়েও হারাবি? একবার তো পেয়ে হারানোর যন্ত্রণাটা ভোগ করেছিস, আবারও তাই করবি? দেবাংশুর শেষ কথাটা শিয়ারার বুক গিয়ে বিঁধল। ঠিকই তো, এখন যদি হাত ছেড়ে দেয় তাহলে কি করে হবে? আদ্ভিক যে এখনও শিয়ারাকে ভালোবাসে, কষ্ট পাচ্ছে, সেটা তো আগের দিনই শিয়ারা বুঝেছে। আদ্ভিককে জানাতে হবে শিয়ারাও ওকে ছাড়া, ওর ভালোবাসা ছাড়া ভালো নেই। সেই দিন না হয় শিয়ারার হাত পা বাঁধা ছিল, কিন্তু কিছু করার ছিল না। তবে এখন তো আত নয়। তাহলে তাহলে আর দেরি কিসের? চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখো শিয়া, আমি তোমাকে ভালোবাসি, এখনও আমি তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার মনে কখনো কেউ ছিল না, না আছে আর থাকবে। তাই যদি হয়ে থাকে তাহলে একবারও আমাকে কেন জিজ্ঞেস করলে না যে আমি কেন এমনটা করেছি? একবারও কেন ভাবলে না আমিও কষ্ট পেয়েছি? বোনের হাতে তোমাকে তুলে দিতে আমার কতটা কষ্ট হয়েছে সেটার ধারণা নেই তোমার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে কখনো ভালোবাসেনি, সবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে গেছো। আমার ভুল হয়ে গেছে শিয়া, আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাকে হারাতে চাই না, আমিও তোমাকে আর হারাতে চাই না দেব। শিয়ারা দেবাংশুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে এগিয়ে যেতেই কেউ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, কাট! সবাই এক প্রকার কেঁপে উঠল চিৎকার শুনে। ডিরেক্টর বাবু উঠে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলেন আদ্ভিক বা রায়চৌধুরী ঠিক প্রথম দিনের মতো এক হাত পকেটে গুজে নিজের ব্লেজার বাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে আদ্ভিক, তুমি হঠাৎ এভাবে কাট বললে কেন? কি হচ্ছে এখানে এসব? আদ্ভিক প্রশ্নটা শিয়ারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে করল। শিয়ারা বেচারি বেকআপের মতো ভয়ার্ত দৃষ্টিতে আদ্ভিকের দিকে তাকিয়ে আছে। দেবাংশু একটু ধাক্কা দিতেই যখন ওর দিকে তাকালো তখন দেবাংশু চোখ টিপ দিল। শিয়ারা বিষয়টা বুঝতে পেরে আদ্ভিকের দিকে তাকাতেই সোহম বলল, শুটিং হচ্ছে স্যার, আর কি হবে? সোহমের উত্তর শুনে আদ্ভিক ভেবাচাকা খেয়ে গেল। ঘটনাটা সত্যি ভেবে ফেলেছিল এটা মনে করে নিজেকে 10টা গালি দিয়ে ফেলল, তবে কাউকে বুঝতে না দিয়ে স্বাভাবিক ভেবে বলল, সেটা তো আমিও জানি শুটিং চলছে। শুটিং সেটে শুটিং চলবে না তার কি হবে? আমি বলতে চাইছি যে এসব কি সিন, আমি এসব সিন আমার সিরিয়ালে রাখবো না। কিন্তু আদ্ভিক, এই সিনে তো অশ্লীল কিছু নেই, জড়িয়ে ধরা বিষয়টা তো স্বাভাবিক, আর ডায়লগসও সব সাধারণ, তাহলে থাকবে না কেন? ডিরেক্টরের কথায় আদ্ভিক বিপাকে পড়ে গেল। শিয়ারার দিকে তৎক্ষণাৎ চোখ চেতেই দেখল ও দেবাংশুর সাথে চোখের ইশারায় কথা বলছে আর হাসছে। আদ্ভিকের দিকে তাকাতেই হাসি থামিয়ে দিল শিয়ারা। এতে আরও বেশি তেলে বেগুনে জ্বলে উঠল আদ্ভিক। নায়িকা পছন্দ না? কি? হ্যাঁ, নায়িকা পছন্দ নয় আমার, তাই অন্য নায়িকা খুঁজুন, তারপরে শুটিং হবে। এসব আপনি কি বলছেন স্যার? সুধাংশু স্যারের কথা অনুযায়ী উনি আমাদের সিরিয়ালের নায়িকা হবে। তাহলে নায়ক চেঞ্জ করে দেওয়া হোক। নায়ক তো সুধাংশু স্যারের নিজের ছেলে, তো আমি কি বলেছি নাকি পরের ছেলে? যাই হোক, নায়িকা দুটোই চেঞ্জ করে দাও, না হলে আমি প্রডিউস করবো না, এই বলে দিলাম। রেগে আগুন হয়ে হন হন করে চলে গেল আদ্ভিক। গ্রিন রুমে গিয়ে নিজের ব্লেজারটা ছুঁড়ে ফেলে দিল। কোমরে হাত দিয়ে পায়চারি করতে করতে বলতে লাগলো, ইচ্ছা করে এসব করছো তুমি শিয়ারা। সব বুঝতে পারছি আমি। অন্য একটা ছেলের কাছাকাছি গিয়ে আমার মধ্যে দাবানল জ্বালাচ্ছ। বার করছি তোমার সব চালাকি আমি। আমার সামনে তুমি অন্য ছেলের সাথে হাসবে, জড়িয়ে ধরবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর বসে বসে দেখবো? কখনো না। সোহম! চিৎকার করে সোহমকে ডাকতেই সোহম এসে উপস্থিত হতেই আদ্ভিক ওর দিকে কটমট করে তাকালো। বেচারা সোহমের আদ্ভিকের চাহনি দেখে আত্মারাম খাঁচা হয়ে গেছে। হ্যাঁ স্যার, বলুন। শিউ ডেকে পাঠাও এক্ষুনি। কাকে স্যার? কাকে ডেকে পাঠাবো? শিয়ারাকে ডেকে পাঠাও, বল আমি ডাকছি। সোহম মুচকি হেসে বেরিয়ে গেলে আদ্ভিক নিজের কপালে হাত মুঠো করে হালকা ঘুষি দেয়। কন্ট্রোল ইউর ইমোশন আদ্ভিক, বেশি করে ফেলছিস তুই। বুঝতে দেওয়া যাবে না কাউকে তুই কী চাইছিস আর ফিল করছিস। কিপ কাম ইউর সেলফ। আদ্ভিক নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে একটা চেয়ারে বসলো। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়লে আদ্ভিক ভেতরে আসতে বলে, আমাকে ডেকেছেন? মনে মনে আদ্ভিক,
আবার আপনি করে বলা হচ্ছে? কে বলেছে? ওহ, আমিই তো বলেছিলাম। কখন কি বলি নিজেই ভুলে যাচ্ছি। এই মেয়েটা এই মেয়েটা দায়ী এসবের জন্য। সবসময় সামনে আসলেই সব গুলিয়ে যায়। শিয়ারা, আদ্ভিক, হ্যাঁ বলছি। আমাকে এক্ষুনি 10টা ডিজাইন রেডি করে দেবেন। এক্ষুনি এক্ষুনি কি করে করব? আমার তো শুটিং করতে হবে না। শুটিং আপনি কি ভুলে যাচ্ছেন? আপনি আমার সাথে কি কন্ট্রাক্ট করেছেন? কেন ভুলবো? আপনি বলেছিলেন এক এক বছর আমাকে আপনার হয়ে কাজ করতে হবে। আমি তো আপনার হয়ে কাজ করছি। এই সিরিয়ালটা তো আপনি প্রডিউস করেছেন। করছি না, করব না আমি এই সিরিয়াল প্রডিউস। হয়েছে? আমি প্রডিউস না করলে তো তোমার কাজ করার কোনো মানে হয় না এই সিরিয়ালের জন্য। সো দ্যাটস ফাইনাল। আপনি এমন কেন করছেন? এই সিরিয়ালটাতে আমি আমার আঙ্কেলের ইচ্ছাতে করতে রাজি হয়েছিলাম, আর আপনি আঙ্কেলকে বলেছিলেন আপনি রাজি এই সিরিয়ালটা প্রডিউস করতে। তাহলে এখন কেন এসব বলছেন? আমি এটাও বলেছিলাম আমি চাইলে চেঞ্জ করতে পারি স্ক্রিপ্ট থেকে নিয়ে ক্যারেক্টার সব কিছু। শিয়ারা চুপ করে গেলে আর্থিক জয়ের হাসি হাসে আর স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু শিয়ারার মুখটা দেখেও খারাপ লাগলো। ধীরে ধীরে শিয়ারার কাছে এগিয়ে গিয়ে বলল, চলুন আমার সাথে। আমার অফিসে বসে ডিজাইনগুলো রেডি করবেন। আগে ডিজাইনগুলো রেডি করুন, তারপর সিরিয়ালের বিষয়টা দেখছি। আদ্ভিক চলে গেলে শিয়ারা ওইদিকে ঘুরে ওর যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে হেসে ফেলল। এখন মহারাজ বসে বসে ফোন দিয়ে আঁটবেন কীভাবে আমার থেকে দেবকে দূরে রেখে সিরিয়ালে শুটিং করা যায়। বাচ্চাই রয়ে গেল ছেলেটা। কি হলো, কখন আসবেন? যাচ্ছি। উফ, শান্তি নেই। শিয়ারা আদ্ভিকের সামনে গিয়ে দাঁড়ালে দেখে প্যাক আপ হয়ে গেছে। শিয়ারা দেবাংশুর দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করে, সব ঠিক আছে কিনা? দেবাংশু সব ঠিক আছে ইশারায় জানালে শিয়ারা স্বস্তি পেয়ে আদ্ভিকের দিকে তাকাতে চমকে ওঠে। আদ্ভিক ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ও তাকালে একবার দেবাংশুর দিকে তাকিয়ে আবার ওর দিকে তাকায়। আদ্ভিক, একটু বেশি চোখের ইশারায় কথা বলছেন আপনি আজকাল। শিয়ারা, ইয়ে মানে গলায় একটু ব্যথা তো তাই। ঠান্ডা লেগেছে তোমার? শিয়ারা কোনো উত্তর না দিয়ে তাকিয়ে থাকলে আদ্ভিক নিজের কথা মনে করে অপ্রস্তুত হয়ে পড়ে। শুধরে নিয়ে বলে, বেশি শরীর খারাপ লাগলে বলুন, বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বাড়ি বসেই না হয় ডিজাইনগুলো রেডি করবেন। কিন্তু তাতে আপনার লাভ কী হবে মিস্টার আরসিকোলা? আপনি তো আমাকে দেবের থেকে দূরে নিজের চোখের সামনে রাখতে চাইছিলেন। সেটা তো হবে না বাড়ি গেলে, কারণ দেব তো বাড়িই যাচ্ছে। চলুন যাওয়া যাক। চেহারার চোখ টিপতেই আদ্ভিকের সেই দেখে কাশি উঠে গেল। চেহারার কথা শুনেই ওর দিকে তাকিয়েছিল। এভাবে যে চেহারা মনের কথা জেনে ফেলবে ভাবেনি আদ্ভিক। আর কোনো কথা না বাড়িয়ে গট করে হেঁটে বেরিয়ে গেল সে। চেহারা সেটা দেখে মুখ টিপে হেসে দেবাংশুর দিকে তাকালে দেবাংশু থামস আপ দেখায় আর এগিয়ে যেতে বলে। চেহারা প্রতিক্রিয়া জানায় থামস আপ দিয়ে আর চলে যায় আদ্ভিকের পেছনে। অফিসে আদ্ভিক আগে আগে হাঁটছে আর চেহারা পেছনে। আদ্ভিক নিজের ক্যাবিনে ঢুকে যায়, কিন্তু চেহারা শুলেস খুলে যাওয়ায় সে একটু সাইড হয়ে সেটা বেঁধে নিয়ে উঠে দাঁড়ালে দেখে আদ্ভিক নেই। ও বুঝতে পারে আদ্ভিক ক্যাবিনে চলে গেছে, তবে ওর কি যাওয়াটা ঠিক হবে? এই ভাবতে ভাবতে আদ্ভিকের ক্যাবিনের দিকে এগিয়ে গেলে আগের দিনের মেয়েটা মাঝে চলে আসে। কোথায় যাচ্ছেন? আসলে আদ্ভিক, বাইরে কি করছেন আপনি? আপনাকে বলেছিলাম না আমায় অনুসরণ করুন। আসলে আমার শুর লেস খুলে গিয়েছিল তো তাই দেরি হলো। ওকে, এখন ভেতরে আসুন আর কাজ শুরু করুন। চেহারা সম্মতি জানিয়ে মেয়েটাকে ও আদ্ভিককে পাশ কাটিয়ে ভেতরে চলে গেলে আদ্ভিক দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায়। মেয়েটা ভয় পেয়ে মাথা নিচু করে চলে গেলে আদ্ভিক ধরাম করে দরজা লাগিয়ে দেয়। তুই বারবার চেহারাকে আটকাস কেন বলতো? তুই জানিস না ও কে? রিনা কে আবার? নর্মাল একজন ফ্যাশন ডিজাইনার হবে। আটকাবো না কেন? হ্যাঁ, মেয়েটা খালি সুযোগ খোঁজে ভিকির কাছে যাওয়ার। আমার সহ্য হয় না একদম। তুই না ভুল দিকে নজর দিয়ে ফেলেছিস রিনা। তুই যাকে স্যার না বলে ভিকি বলছিস, সেই ভিকির জান হয় চেহারা। 3 বছর আগে এই মেয়েটার জন্য পাগল ছিলেন স্যার। প্রথম দেখাতেই নাকি মন দিয়ে বসেছিলেন। 1 বছর সম্পর্ক থাকার পর কোনো কারণে চেহারা চলে যায়। এখন তো তার মানে এক্স, তাই না? আমি ওনার প্রেজেন্ট আর ফিউচার হয়ে থাকবো। পাস্টের কোনো অস্তিত্ব থাকবে না। হো হো করে হেসে ওঠে।
দেখেছিস স্যারকে কোনো মেয়ের সাথে বেশি কথা বলতে? প্রয়োজনের বেশি কথা বলেন না। তুই না পাত্তাও পাবি না ওনার কাছে। তোর কাছে তোর থেকে অনেক বড় বড় মডেল এসে চলে গেল, সেখানে তুই তো তুই। আমি জানি সিআরআই স্যারের পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। স্যারকে আবার আগের মতো করে তুলতে ও ছাড়া কেউ পারবে না। তুই বরং নিজের কাজে মন দে। রিনার বান্ধবী হেসে চলে গেলে রিনার সারা শরীর যেন জ্বলে ওঠে। এইখানে সে নতুন হলেও তার বান্ধবী অনেক পুরনো। রিনার মনে হঠাৎ করে কুবুদ্ধি বাসা বাঁধতে শুরু করে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা ফাইল নিয়ে ডিজাইন দেখানোর বাহানা করে আতভিকের কাছে যাবে বলে ঠিক করে। সেই মতো ক্যাবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখে চেয়ারা ঠিক যতটা মনে দিয়ে বসে ডিজাইন ড্র করছে, আতভিক ঠিক ততটাই মন দিয়ে বসে ওকে দেখছে। রিনা জোরে ডেকে ওঠে, স্যার। আতভিক কিঞ্চিত চমকে ওঠে, তবে তা প্রকাশ করে না। চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে জিজ্ঞেস করে, কী দরকার? ডিজাইন দেখানোর দরকার ছিল। আমি চেয়েছি দেখতে? না নিশ্চয়। নাও গেট আউট। আউট? ঠিক যতটা জোরে রিনা স্যার বলে উঠেছিল ততটাই জোর দিয়ে আতভিক আউট কথাটা বলে। রিনা কটমট করে একবার শিয়ারার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। শিয়ারা এতক্ষণ একবার আতভিক একবার রিনার দিকে তাকাচ্ছিল। শেষে রিনার দিকে তাকালে রিনার চাহনি দেখে ও কিছু আঁচ করতে পারে। বসে থাকার জন্য এখানে নিয়ে আসিনি আপনাকে, ডিজাইনগুলো আর্জেন্টলি লাগবে আমার। শিয়ারা শুধু আতভিকের দিকে তাকায় একবার, সাথে সাথে আতভিক চেয়ার ঘুরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় আর মনে মনে বলে, এই মেয়েটা কেন আমার দিকে এভাবে তাকায়? ওকে আমি আমার দিকে তাকাতে কে বলেছে? তাকালেই আমি কেমন একটা গলে যাই মনে হয়। উফ, চোখের সামনে না থাকলে মনে হয় সামনে নিয়ে এলে শান্তি পাবো, আর চোখের সামনে নিয়ে এলে মনে হয় দূরে গেলে, হয়তো দূরে না আরও কাছে আনলে শান্তি। না না, কী সব ভাবছি আমি। আতভিক মাথা জারা দিয়ে ওঠে। তারপর না চাওয়া সত্ত্বেও শিয়ারার দিকে তাকালে দেখে শিয়ারা আবার নিজের কাজে মন দিয়েছে। আতভিকও আবার ওকে দেখায় মন দেয়। গত 2 বছর ধরে দেখতে পাওয়ার জন্য মনের ভেতরে যে আগুন জ্বলছিল তারই হয়তো নিবারণ হচ্ছে আজ। হঠাৎই ওদের দুজনের নজর কাড়ল একজন ব্যক্তি, যে সদ্য আতভিকের ক্যাবিনে দরজা খুলে প্রবেশ করেছে। ব্যক্তিটিকে দেখতে পাওয়ার সাথে সাথেই শিয়ারা উঠে দাঁড়িয়ে যায়। ব্যক্তিটিও শিয়ারাকে দেখছে। শিয়ারাকে দেখার পরেই তার ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। আতভিকের চোখের সামনেই সব কিছু হওয়ায় আতভিকের চোয়াল শক্ত হওয়ার সাথে সাথে হাত মুঠ হয়ে যায় রাগে। আতভিক এক প্রকার গর্জে ওঠে। ফ্ল্যাশব্যাক। আতভিক আভাসবাবুর সাথে দাঁড়িয়ে কেস্টের সাথে কথা বলছে। বলা উচিত আভাসবাবু কথা বলছেন এবং আতভিক শুধু হেসে মাথা নাড়াচ্ছে। আতভিকের চোখ শুধু এদিক ওদিক ঘুরছে, মনে হচ্ছে কাউকে একটা খুঁজছে। নিজের হাতের ঘড়িটা দেখে সামনের দিকে তাকালো আতভিক মনে মনে। অনেকটা সময় হয়ে গেল, এখনো শিয়ারা এলো না কেন? সুধাংশু স্যার কি তাহলে রাজি হয়নি এখানে আসার জন্য? একবার ফোন করব? না, আমি কেন ফোন করব? আমি কেন এত ভাবছি? আসুক না আসুক তা নিয়ে আমার ভাবার দরকার নেই। একটু বেশিই ভাবছি আজকাল। আতভিক মাথা থেকে শিয়ারার ভাবনা ঝেড়ে ফেলার চেষ্টা করলো। নিজেকে সবার সাথে ইনভলভ রাখার চেষ্টা করেও সে বারবার বিফলে যাচ্ছে। নিজের মস্তিষ্ক, মন, চোখ সবকিছুই কথা শুনছে না তার। মস্তিষ্কে শিয়ারার ভাবনা ঘটছে। মন বলছে শিয়ারার সাথে যোগাযোগ করতে, আর চোখ শুধু শিয়ারাকেই খুঁজছে অবাধ্য হয়ে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আতভিক পকেট থেকে নিজের ফোন বার করে নিল শিয়ারাকে কল করার জন্য, কিন্তু হঠাৎই সামনে এন্ট্রেসের দিকে তাকাতেই চোখ আটকে গেল আতভিকের। শিয়ারা বলিউড স্টাইলে কালো রঙের ট্রান্সপারেন্ট শাড়ি পরেছে, সাথে কালো রঙের স্লিভলেস ব্লাউজ। শাড়িটা শিয়ারার শরীরের সাথে সেটে থাকায় তার শরীরের গঠন, প্রত্যেকটি কার্ভ ভালোভাবে বোঝা যাচ্ছে, যার ফলে সে লাস্যময়ী হয়ে উঠেছে। মেকআপ সে তেমন একটা করেনি, চুলগুলোকে উঁচু করে ক্লিপ দিয়ে বেঁধেছে। তাতেই আশেপাশে সব ডিরেক্টর, প্রডিউসাররা তার থেকে চোখ ফেরাতে পারছে না। এইসব আতভিকের মোটেও সহ্য হচ্ছে না। আতভিক শিয়ারার দিকে এগোচ্ছিল, এমন সময় সে দেখে দিয়ারা তার কাছে চলে গেছে। আরে দিয়া, তোকেই খুঁজছিলাম আমি। বলছি শাড়িটা ঠিক লাগছে? না মানে আমার কেমন একটা লাগছে এই শাড়িটা পরে। দিয়ারা, তুই এটা কি পরে এসেছিস?
শিয়ারা বোনকে আশেপাশের দিকে তাকিয়ে প্রশ্নটা করতে গেলে শিয়ারা নিজেও আশেপাশে তাকায়, দেখে সবাই কেমন যেন খারাপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আমি কি করব? আতফিকি তো নাকি এই শাড়িটা পরতে বলেছে আমাকে। হোয়াট? লাইক সিরিয়াসলি? ভিকি দা তোকে এসব পড়তে বলবে? একবার ভালো করে চেয়ে দেখ আতফিকের রিয়াকশনটা। দিয়ারার দাঁতে দাঁত চেপে কথা শোনার সাথে সাথে শিয়ারা আতফিকের দিকে তাকালো, দেখলো আতফিক নিজের সবচেয়ে ভয়ানক লুক নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি তো, তুই চল আমার সাথে। দিয়ারা শিয়ারাকে নিয়ে বার সাইডে আসে, তারপর জিজ্ঞেস করে পুরো বিষয়টা। শিয়ারা সঙ্গে সঙ্গে দিয়ারাকে জানায়, আজকে বিকেল বেলায় একজন ফ্যাশন ডিজাইনার আমাদের বাড়িতে আসে, আমাকে বলে আতফিক ওকে পাঠিয়েছে আমাকে ড্রেস দেওয়ার জন্য। আর যে এসেছিল সে আতফিকের অফিসের, তাই আমি বিশ্বাস করে নিয়েছিলাম। তুই নাম জানিস? না, নাম তো জানি না, তবে কাজ করতে দেখেছি। ঠিক আছে, তুই এখন থাক, আমি আমি দেখছি বিষয়টা। বোন চলে যেতেই শিয়ারা নিজেও ভাবুক হয়ে পড়ে। এদিকে দিয়ারা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে চলতে থাকলে হঠাৎ ওর ধাক্কা লেগে যায় একজনের সাথে, এবং ও পড়েও যাওয়ার আগেই ব্যক্তিটি ওকে ধরে নেয়। ব্যক্তিটিকে দেখতেই ওর চেনা লাগে, তাই তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ায়। আই এম সরি, আসলে আমি অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করিনি। ইটস ওকে, আমারও একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো বিউটিফুল। দিয়ারা নিজের প্রশংসা আগেও অনেক ইয়াং ছেলেদের মুখে শুনেছে, তবে এই ব্যক্তির প্রশংসা শুনে ও ব্লাশ করতে শুরু করে। থ্যাংক ইউ, অ্যান্ড ইউ আর লুকিং হ্যান্ডসাম। সেটা তো রোজই লাগে আমাকে, নতুন কিছু না। দিয়ারা হেসে ফেলে ব্যক্তিটির কথা শুনে। ব্যক্তিটিও মুগ্ধ দৃষ্টিতে শিয়ারার দিকে তাকিয়ে হালকা হাসে। দিয়ারা নিজের হাসি থামিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি খুব ভুল না হই, তাহলে আপনি কি দেবাংশু গাঙ্গুলি, সান অফ সুধাংশু গাঙ্গুলি? ইয়া, ইউ আর রাইট। আমি দিয়ারা সান্যাল, শিয়ারা সান্যালের ছোট বোন। দেবাংশু অবাক হয়ে যায় কথাটা শুনে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, রিয়েলি? শিয়ার সাথে আপনার দেখা হয়েছে? দেখা কথা দুটোই হয়েছে, তবে আমি চাইছি এই সময়টা আপনি একটু ওর কাছে থাকুন। ও বার সাইডে একা দাঁড়িয়ে রয়েছে। আমার একটু কাজ আছে তো, তাই আমাকে যেতে হবে। ওকে ফাইন, আমি ওকে কোম্পানি দিচ্ছি গিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আসি। ইয়া শিওর। দিয়ারা চলে গেলে সেদিকে তাকিয়ে রইল দেবাংশু। ওইদিকে তাকিয়ে থেকেই মনে মনে নিজেকে জিজ্ঞেস করতে লাগলো, মাই গড, মেয়েটার উপস্থিতি কতটা শক্তিশালী ছিল যে আমি এখনও ওর কথাই ভাবছি। আমার চোখে দেখা প্রথম মেয়ে যে এতটা পারফেক্ট, দেখতে যেমন তেমন ফিগার আর তেমনই সুন্দর পার্সোনালিটি। যখন কথা বলছিল তখনই চোখ ফেরাতে পারছিলাম না, তারপর যখন হাসলো, এই প্রথমবার কোনো মেয়ে আমাকে এতটা প্রভাবিত করলো। কয়েক মিনিটের মধ্যেই ঝড় তুলে দিয়ে গেল পুরো শরীরে। এই প্রথমবার দেবাংশুর মন কারো ওপর পড়েছে। টেস্ট করে তো দেখতেই হবে। দেবাংশু একটা বাঁকা হাসি দিয়ে শিয়ারার দিকে যেদিকে আছে সেদিকে চলে যায়। অন্যদিকে শিয়ারা যখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে, তখন হঠাৎ করে কেউ ওর সামনে এসে দাঁড়ায়। শিয়ারা চোখ খুলে তাকাতেই দেখে অভ্র দাঁড়িয়ে আছে। মনে মনে সে ঘাবড়ে গেলেও প্রকাশ করে না। অভ্র, কী ব্যাপার শিয়ারা, তুমি এখানে চুপচাপ একা দাঁড়িয়ে আছো যে? কোম্পানি দেওয়ার কেউ নেই বুঝি? বলতে পারো, আই এম অলওয়েজ হেয়ার ফর ইউ, বাট আই ডোন্ট নিড ইউ অভ্র, সো প্লিজ লিভ মি অ্যালোন। কথাটা বলে শিয়ারা মুখ ঘুরিয়ে নিলে অভ্র আরও একটু কাছে এগিয়ে দাঁড়ায় শিয়ারার। এতে শিয়ারার ভীষণ অস্বস্তি হচ্ছে, কারণ ও বুঝতে পারছে অভ্র ঠিক কী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তোমার মনে হয় ব্রো তোমাকে অ্যাকসেপ্ট করবে বলে? যে কিনা তোমার খোঁজ জেনেও তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেনি, সে তোমাকে কেন অ্যাকসেপ্ট করবে শিয়ারা? তুমি ওর লাইফে এখন নেই, তুমি এখন অতীত ওর জীবনে। ওর অভিমান হয়েছে, তাই আমার কাছে যায়নি। সিরিয়াসলি? তুমি বলতে চাইছো তোমার কখনো মনে হয়নি ব্রো কেন তোমার খোঁজ করলো না? কেন একবারও তোমাকে জিজ্ঞেস করলো না তুমি ওকে ছেড়ে গেছো কেন? এটাই বলতে চাইছো? শিয়ারা কোনো উত্তর দিতে না পারে না অভ্রকে, কারণ সত্যি ওর মনে এই প্রশ্নটা বারবার আসে, কেন আতফিক একবারও এলো না ওর কাছে ওর খোঁজ পেয়েও? একবার ওর কেন মনে হলো না যে শিয়ারা কেন ওকে ছেড়ে গেল? এই উত্তর ওর জানা দরকার। শিয়ারা এসবই ভাবছিল, এমন সময় অভ্র হঠাৎই শিয়ারার চুলগুলো সরিয়ে দিয়ে ওর গালে আঙুল ছুঁয়ে তা ধীরে ধীরে নিচে নামাতে থাকে। শিয়ারা সাথে সাথে পেছনে যায়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম শিয়ারা, ব্রো তোমাকে অ্যাকসেপ্ট না করবে না তো কি হয়েছে? আমি আছি তো, আমাকে একটা চান্স দিয়ে দেখো, লাকি মনে করবে নিজেকে।
অভ্রের কথাটা শুনে শিয়ারা এক গালে হেসে আবারও এগিয়ে এসে নিজের জায়গায় দাঁড়ালো। কারণ শিয়ারা অনুভব করছে ওর ওর শক্তি, সাপোর্ট সিস্টেম ওর পিছনে এসে দাঁড়িয়েছে। শিয়ারা নিজের কথা বলতে শুরু করার সাথে সাথে অভ্রের মতো ওর কপাল থেকে নিয়ে আঙুল নিচে নামানো শুরু করে। শিয়ারা, থ্যাংক ইউ অভ্র, আমাকে পুরো বিষয়টা এত ভালোভাবে বোঝানোর জন্য। থ্যাংক গড তুমি আমাকে বোঝালে, না হলে আমি বড্ড বোকামি করতে যাচ্ছিলাম। সো এর জন্য আমি তোমাকে গিফট দিতে চাই। কথাটা শেষ হতেই সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয় শিয়ারা অভ্রের গালে। অভ্র রেগে শিয়ারার দিকে তাকাতেই পেছনে আদ্ভিককে দেখতে পায়। ব্রো তুই দেখলি এই মেয়েটা আমার গায়ে হাত তুললো? হোয়াট? শিয়ারা তোর গায়ে হাত তুলেছে? কোথায়? আমি তো দেখিনি। ওয়েটার, তুমি দেখেছো তো এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে? ওয়েটার উত্তর দেওয়ার আগে আদ্ভিকের দিকে তাকায়, সাথে সাথে একটা ঢোক গিলে বলে, না তো ম্যাডাম তো আপনার গায়ে হাত তোলেনি। কি বলছেন এসব? সোহম, তুমি কি কিছু দেখেছো? দেখলে এক্ষুনি জানাও আমাকে। না স্যার, আমিও কিছু দেখিনি। অভ্র সবটা বুঝে আর কিচ্ছু বলল না, শুধু শিয়ারার দিকে ক্ষিপ্র চাহনি নিয়ে তাকায় আর চলে যায় সেখান থেকে। শিয়ারা হাসি মুখে আদ্ভিকের দিকে তাকাতেই ওর হাসি নিমিশে গায়েব হয়ে যায়। আদ্ভিক সেই ভয়ানক লুক দিয়েই ওখান থেকে চলে যায় অভ্রের পেছনে। ঠিক সেই সময় শিয়ারার কাছে দেবাংশ আসে। বাহ, বেশ ভালোই সাপোর্ট পাচ্ছিস তো তুই আদ্ভিকের থেকে। যা মনে হয় ধীরে ধীরে বরফের পাহাড় গলতে শুরু করেছে। বাট ওয়েট আ মিনিট, তুই এটা কি পড়েছিস শিয়া? প্রথমে মজার ছলে কথা বললেও পর মুহূর্তে শিয়ারকে পুরোপুরি দেখে দেবাংশ রেগে যায়। দেব, বিশ্বাস কর আমি বুঝতে পারিনি এইভাবে আমাকে ঠকানো হবে। শিয়ারা বোনকে যা যা বলেছিল তাই তাই দেবাংশকে বলতে দেবাংশ বলে উঠল, লাইক সিরিয়াসলি দিয়া, আমি মেনে নিলাম এই ড্রেসটা তোকে আধভিক পরতে বলেছে, বাট তুই এতে কমফোর্টেবল ফিল করছিস না। তাও তুই এটা পরে আসবি? না, তোর ইচ্ছার কোনো দাম নেই নাকি? ও পড়তে বলেছে তাই পড়তে হবে, শুধুমাত্র ওর অভিমান ভাঙাতে হবে বলে? শুধুমাত্র আধভিককে আমি ভালোবাসি বলে ওর ইচ্ছা অনিচ্ছার দাম আছে আমার কাছে। ও শাড়ি পরা পছন্দ করে খুব, তাই আমি যখনই আমি আমি দেখেছি শাড়ি, তাও আবার লাল রঙের, তখন আর অত কিছু ভাবিনি। একবার নিজে ভালোবেসে দেখ, তখন এগুলো বলতে হবে না আমায়। দেবাংশুর হঠাৎ করেই দিয়ারার কথা মনে পড়ে যায়, কিন্তু ও মাথা ঝাঁকিয়ে বলে, দরকার নেই আমার এসব ভালোবাসার মামলায় পড়ার। না ভালোবাসবো না কষ্ট পাবো। তুই চল একটু ডান্স করি আমরা। দেবাংশু শিয়ারাকে টেনে ডান্স করতে নিয়ে চলে গেলে শিয়ারা বাধা দিতে পারে না। স্লো মিউজিক ডান্স করতে করতে শিয়ারা দেবাংশুকে জিজ্ঞেস করে, শিয়ারা, দেব তুই এমন কেন বলতো? ভালোবাসার নাম শুনলে জ্বর চলে আসে তোর। তুই কি সত্যি কখনো কাউকে নিয়ে সিরিয়াস হবি না? কাউকে ভালো লাগেনি তোর? শিয়ার প্রশ্নটা শুনে দেবাংশুর চোখের সামনে দিয়ারার কথা বলা হাসি মুখ ভেসে উঠল। দেবাংশু চোখ বন্ধ করে নিয়ে সাথে সাথে আবার খুলে বলে, আমাকে দেখেই মেয়েরা এমন হাবুডুবু খেয়ে যায় যে আমার আর তাদেরকে পছন্দই হয় না। তাছাড়া আমি এইসব প্রেম ভালোবাসা বিশ্বাসী না, জানিসই তো তুই। আধভিকও কিন্তু প্রেম ভালোবাসা বিশ্বাসী ছিল না, তারপরে ওর ঠিক কী অবস্থা হয়েছে সেটা তোকে বলতে হবে না নিশ্চয়ই। ইয়া, তারপরও কষ্টটাও তো ওকে পেতে হয়েছে তাই না? আমি সেই কষ্টটাই পেতে চাই না শিয়া। টাইম পাস করছি, ফ্লার্ট করছি, এটাই ঠিক আছে। রিলেশনশিপের থেকে ফ্লার্টেনশিপ মাছ বেটার। অ্যাট লাস্ট হার্ট ব্রেকের কোনো বিষয় থাকে না। ভালোবাসা বিষয়টা বড্ড অদ্ভুত দেব। এখন কিভাবে কার প্রতি তুই ফিল করতে শুরু করবি, ভালোবাসতে শুরু করবি, তুই নিজেই জানবি না। আর একবার যখন সেটা রিয়ালাইজ করবি, তখন তোর মনে হবে সেই মানুষটাকে না পাওয়ার কষ্টটা তাকে হারিয়ে ফেলার কষ্টের থেকে অনেক অনেক বেশি। তখন তুই পারবি না নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ রাখতে। বুঝলে চাদু? শিয়ারা দেবাংশুর চুলটা একটু এলোমেলো করে দিলে দেবাংশু হেসে বলে, সে যখন হবে তখন দেখা যাবে, এখন তো মজা করি। সেই খালি মেয়েগুলোর ফিলিংস নিয়ে খেলা, তাই না? অন গড বলছি, আমি মেয়েগুলোকে প্রথমেই বলে দিই আমি রিলেশনশিপে ইন্টারেস্টেড নই। মেয়েগুলো তারপরও নিজে চেয়ে আমার সাথে ফ্লার্ট করে। আর তুই জানিসই তো তোর ভাই কতটা হ্যান্ডসাম, সো মেয়েরা নিজেকে কন্ট্রোল করতে পারে না। কিছুই না, মেয়েগুলোর চোখ দেখানোর প্রয়োজন আছে। তুই এভাবে বলতে পারিস না আমাকে শিয়া। শিয়ারা দেবাংশুর মুখের অভিব্যক্তি আর কথা শুনে হেসে ওঠে। তারপর নিজের হাসি থামিয়ে ধীরে ধীরে দেবাংশুকে বলে, ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি দেব।
এটা এমন একটা অনুভূতি যা সবাই জীবনে একবার না একবার অনুভব করতে চায়। হ্যাঁ, এটা ঠিক যে এর কারণে আমাদের কষ্ট পেতে হয়। কিন্তু একটু ভালো করে ভেবে দেখ, আমরা ভালোবাসার কারণে কি কষ্ট পাই? অনেক ক্ষেত্রে আমরা সঠিক মানুষকে ছেড়ে ভুল মানুষকে বেছে নিই। এখানে কি ভালোবাসার দোষ? অনুভূতি কখন কার উপরে আসবে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই দেব। কিন্তু যখন আমরা ভালোবাসি, সেটা সঠিক হোক বা বেঠিক হোক, বেঠিক মানুষ হোক, অনুভূতিটা কিন্তু খুবই সুন্দর। যখন সুন্দরটা মেনে নিতে পারছি, তখন কষ্টটাও তো মেনে নিতে হবে, তাই না? আর যে ক্ষেত্রে মানুষটা সঠিক হয়, সেক্ষেত্রে পরিস্থিতির কারণে হয়তো কষ্ট পেতে হয়। একটা কথা কি জানিস, এ জীবনে সবার কপালে ভালোবাসা পাওয়া থাকে না। যারা পায় তারা অনেক ভাগ্যবান। শিয়ারার কথাগুলো দেবাংশু মন দিয়ে শুনছিল। এমন সময় ওদের মিউজিকটা চেঞ্জ হয়ে হঠাৎই অন্য একটা মিউজিক বেজে উঠল। গানের লাইনগুলো বেজে উঠলেই হঠাৎই শিয়ারার চোখে আদ্ভিককে খুঁজতে লাগে এবং সে পেয়েও যায়। বার সাইডের দিকে তাকাতেই দেখে আদ্ভিক হেলান্তি একই হাতে হোয়াইন আর সিগারেট নিয়ে বসে আছে। একবার করে হোয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে, আর একবার করে সিগারেট টান দিচ্ছে। চোখগুলো লাল হয়ে রয়েছে তার। শিয়ারা নিজের অজান্তেই কখন যে দেবাংশুর থেকে সরে এসেছে সে খেয়াল নেই ওর।